তো আমাদেরকে এখানে ভাত দিয়ে দেওয়া হয়েছে। এই যে এই হচ্ছে আমার এলাহি খাওয়া দাওয়ার। টাকা ওদিকে সমীরন কই গাইস? প্রিয়াঙ্কা, সমীরন, গাবলুদা, প্রিয়াঙ্কা ল গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:30 আর আমরা আছি এখন উবারে, যাচ্ছি শিয়ালদাতে। কোথায় যাচ্ছি আসলে সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো। আর আজকে উবারে আমি আর সুব্রত আছি, আর আমাদের সাথে রয়েছে আরও 3 জন। বেসিক্যালি শুধু আমরা 5 জনই নয়, আমাদের টোটাল গ্রুপে আজকে 12-13 জন যাচ্ছি, বাট এই উবেরটাতে রয়েছি আমরা 5 জন। তো এটা তো ড্রাইভার জি, আর এই হচ্ছে প্রিয়াঙ্কা, প্রেম, আর তার সাথে আমাদের মোমো রানী। অবশেষে আমরা শিয়ালদা পৌঁছে সবাই মিলে একসাথে মিট আপ করে ট্রেনে উঠে পড়লাম। এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। ওই দেখো ট্রেনে উঠে প্রেমের অবস্থা কি, এসেই ঘুমিয়ে পড়েছে। আমরা বন্ধুরা যেমন নিজেদের মধ্যে আড্ডা মারছি, ঠিক তেমনভাবে অর্ণা আর মোমো নিজেদের মধ্যে জানি না কী এমন আদান প্রদান করছে কথাবার্তার। সে ওদের টপিকটা যাই হোক না কেন, আমাদের দেখতে বেশ কিউট লাগছিল পুরো ব্যাপারটা। এদিকে দেখতে দেখতে লক্ষ্মীকান্তপুর চলে এলাম আমরা, আর এখানে মোটামুটি মিনিট 20 মতো হল্ট দেবে নামখানা যাওয়ার আগে। আর সেই ফাঁকে আমরা স্টার বাগ না, স্টার ট্রাকে চা খেয়ে নিলাম ট্রেনে বসেই। আর এখন বাজে 10:17, 7:15 ট্রেনে উঠেছিলাম। তো 3 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। তো নামখানা এসে সবাই মিলে বেশ কিছু ভিডিও ছবি এসব তুলে তারপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। স্টেশন থেকে একটু বেরোলেই এই হোটেলটা পড়ছে, এখানে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট সারবো। তো আমরা সবাই আলাদা রকম ব্রেকফাস্ট নিয়েছিলাম। তো রূপম নিয়েছিল হচ্ছে ঘুগনি আর পাউরুটি, আর এদিকে আমি নিয়েছিলাম ডিম পাউরুটি, আর ওদিকে প্রিয়াঙ্কা দি আর গাবলুদা নিয়েছিল লুচি আর ঘুগনি, আর বাকিরাও যে যার মতন খাবার নিয়ে নিয়েছিল। দোকানে এইসবে অ্যাভেলেবেল ছিল, টেস্টটাও ঠিকঠাক ছিল, আর প্রাইসটাও খুব পকেট ফ্রেন্ডলি ছিল। এরপর আমরা ব্রেকফাস্ট করে স্টেশন থেকে টোটো ধরে পাতিপুরের ঘাটের জন্য রওনা দিলাম। তো একটা কথা এখানে জানিয়ে রাখি, এখানে টোটোর কোনো ফিক্সড ভাড়া নেই। আমাদের থেকে পার হেড 70 টাকা করে নিয়েছিল। এরা এখান থেকে যার থেকে যেরকম পারে ভাড়া চার্জ করে, আর এদের এখানকার ইউনিয়নের জন্য আমাদের যথেষ্ট হ্যারাসমেন্ট হয়েছিল। তো তোমরা এখানে আসলে অবশ্যই এই কথাটা মাথায় রেখো, এখানে 50 থেকে 60 টাকার বেশি ভাড়া উচিত নয়। অবশেষে আমরা পাতিপুনিয়ার ঘাটে চলে এলাম, আর এই জায়গাগুলো একটু খেয়াল করে রেখো তোমরা। এইখানে তোমরা চাইলে তোমাদের প্রাইভেট গাড়ি জমা রেখে নৌকো পার করে মৌসুমী দ্বীপে যেতে পারো। ভাড়া নেবে এরা ওই মোটামুটি 100-150 মতো পার নাইট। এই হলো খেয়ার টাইম, তোমরা একটু পজ করে জুম করে দেখে নিতে পারো টাইমিংগুলো। আমরা ঘাটে যেতে না যেতেই নৌকো পেয়ে গেছিলাম, আর আমাদের ভাড়া পড়েছিল পার হেড 10 টাকা করে। ওপারে গিয়ে আমরা আবার টোটো ধরে নিলাম, আর এখানে পার হেড 25 টাকা করে নিল। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু টোটোর ভাড়া তুমি 4 জন যাও, 3 জন যাও, 2 জন যাও, আর 1 জনই যাও, অল টোটাল 125 টাকা পার টোটো নেবে। তো সেই হিসাবে তোমরা যদি 5 জন থাকো তাহলে 25 টাকা পার হেড আসবে, আর যদি তার থেকে কম থাকো তাহলে তোমাদের ভাড়াটা বেশি লেগে যাবে। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের ক্যাম্প আনন্দধারাতে। হ্যাঁ, এই সেই বিখ্যাত আনন্দধারা। এখন ইউটিউব খুলে মৌসুমী দ্বীপের নাম সার্চ করলে যাদের ক্যাম্পের নাম সবসময় ফার্স্টে আসে, আর এই সেই জায়গা যেখানে 1000 টাকাতে আনলিমিটেড চিকেন, মাটন এইসব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তো দেখা যাক, আমরা আজকে এই ভিডিওতে পুরোটাই এক্সপ্লোর করব যে আদৌ যেটা ক্লেম করা হয় সেই মতো আমরা ঠিকঠাক পেয়েছি কি পাইনি। আচ্ছা, এই ক্যাম্পের একটা ভালো ব্যাপার হচ্ছে যে এদের ক্যাম্পের মধ্যেই রয়েছে এই দোকানটা, যেখান থেকে তোমাদের যা ইচ্ছা হবে তোমরা অর্ডার করে নিতে পারছো, কোল্ড ড্রিঙ্কস, চিপস, যাই বলো না কেন। কিন্তু সব কিছুর প্রাইসই ওরা এমআরপির থেকে মোটামুটি 10% এক্সট্রা চার্জ করছে। তো আস্তে আস্তে আমাদের দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল।
রোদে তাপে গরম থেকে এসে এই জলটা খেয়ে প্রাণটা পুরো ঠান্ডা হয়ে গেল। তো সবাই মিলে আমরা বেশ ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করছিলাম। আর চলো তোমাদের আমরা ক্যাম্পটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা ওদের থেকে জানতে পারলাম এই মুহূর্তে মসনু দ্বীপের সব থেকে বড় ক্যাম্প হচ্ছে এই আনন্দধারা ক্যাম্প। ক্যাম্পে ঢুকতে দেখলাম বিভিন্ন ধরনের ছড়িয়ে ছিটিয়ে কটেজ রয়েছে। এসি নন এসি দু ধরনের ব্যবস্থাই এখানে রয়েছে। এটা হচ্ছে এখানকার কমন টয়লেট। এখানে 4টে টয়লেট আছে, যারা টেন্টে থাকবে তাদের কোনো অসুবিধা হবে না। আর এই হলো এদের ডাইনিং এরিয়া। তো তোমাদের এখানে রুম রেন্টগুলো বলে দিই। এসি কটেজ হচ্ছে 1400, নন এসি হচ্ছে 1200, আর টেন্টের প্রাইস হচ্ছে 1100। প্রত্যেকটা প্রাইসই পার হেড হিসাবে, যার মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিন ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর এই যে নতুন সুইমিং পুলটা দেখলে যেটা তৈরি হচ্ছে, সেটা গরমকালের মধ্যে চালু হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এই ক্যাম্পের দুটো পার্ট ছিল। মেন ক্যাম্পের পাশে এই সেকেন্ড পার্টটা যেখানে আমরা ছিলাম। এখানে অনেকগুলো কটেজ ছিল, কিন্তু মেন ক্যাম্পের ঠিক পেছনে আমরা যেহেতু ছিলাম, সামনের ক্যাম্পের লাউড মিউজিকটা আমাদের পর্যন্ত পৌঁছেছিল না, তাই জন্য খুব শান্তিতে আমরা ছিলাম। তো চলো তোমাদেরকে রুম টুরটা করিয়ে দিই। প্রথমেই দেখলাম বেডের পাশে রয়েছে এখানে বেসিন, যেটা খুবই অদ্ভুত লাগলো আমার। আর এই বেডটাকে ঠিক বেড বলা যায় কিনা জানি না, কারণ ওটা পুরোটা একেবারে সিমেন্ট দিয়ে তৈরি। আর তার সাথে রয়েছে এখানে এসি, আর এই যে ফ্যানও রয়েছে, যদিও আমরা যখন গেছি তখন আমাদের এসব কোনো কাজে লাগেনি। এছাড়া অল আউট টেবিল, এসব বেসিক জিনিস তো ছিলই। চলো এবার বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। বাথরুমটা ভাই আমার একটু ভালো হতেই হবে। তো বাথরুমটা যেমন দেখতে পাচ্ছি যথেষ্ট পরিষ্কার ঝকঝকে সব কিছুই ব্যবস্থা রয়েছে, যদিও ওই বাথরুমের মধ্যে কোনো এক্সস্ট ফ্যান নেই, তো জানি না কোথা দিয়ে গন্ধগুলো পাস করবে। আর এখানে দেখছি গিজারের পয়েন্ট করেছে, কিন্তু গিজার এখনো লাগানো হয়নি। তো এই মুহূর্তে যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা আমরা তুলেছিলাম রুম ছাড়া ঠিক আগে তোমাদেরকে বেডের রিভিউটা দেওয়ার জন্য। আসলে এখানে গদির বদলে যে একটা শক্ত কাঠের মতো ফোম দেওয়া রয়েছিল, সেটা এতটাই আনকমফোর্টেবল ছিল যে আমরা অলমোস্ট সারা রাত ঘুমাতেই পারিনি। আর এই বেডের সাইডগুলো তোমাদেরকে দেখাই, এখান থেকে বারবার চাদরটা সরে যাচ্ছিলো, যার জন্য শোয়ার সময় খুবই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। আরও একটা ব্যাপার হচ্ছে, এই রুমের মধ্যে যে নাইট ল্যাম্পটা দেওয়া রয়েছে, সেটা ছিল পুরো ব্লু কালারের, যার জন্য তো আরোই ঘুমের দফরফা হয়ে গেছিলো। আমাদের পৌঁছতে যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, তাই চটজলদি ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, আমুদি মাছ ভাজা, 5 রকম সবজি দিয়ে তরকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু ছিল। আর 100 টাকা এক্সট্রা দিলে দুপুরে পমফ্রেট মাছ আর রাতে মটন পাওয়া যাবে। রূপম যেহেতু মাছ খায় না, তাই জন্য ওকে যাতে চিকেন দেওয়া হয় আগের থেকেই বলা ছিল, কিন্তু ওদের মিসম্যানেজমেন্টের জন্য চিকেন না দিয়ে ওরা পনির সার্ভ করেছিল। এত হেভি একটা লাঞ্চের পর সবার দরকার ছিল একটু রিল্যাক্সেশন। আর গোটা ক্যাম্প জুড়ে ছিল প্রচুর হ্যামক লাগানো, তাই আমরা যে যার মতন ছড়িয়ে রিল্যাক্স করছিলাম। এই ক্যাম্পের মেন আকর্ষণ ছিল এই দোতলাগুলো, যার জন্য এই ক্যাম্পটা আমরা চুজ করেছিলাম। চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি। এই বাঁশের সিঁড়িতে আমরা খুব সাবধানে উপরে উঠে এলাম। আর এই দেখো, ওপর থেকে পুরো সমুদ্রটা আমরা এনজয় করতে পারছি। আর সমুদ্রের ফুরফুরে হাওয়া মনটাকে পুরো শান্ত করে দিল। আর এখানেও ছিল অনেকগুলো টেন্ট, যার মধ্যে সমীরণ দা, দেবঞ্জন দা আর পরে এসে অভিষেক দা জয়েন করেছিল। আচ্ছা, এবার তাহলে আমাদের গ্রুপের সবার সাথে তোমাদের পরিচয় করে দিই। ওই হচ্ছে মোমো আর মোমোর মা মানে প্রিয়াঙ্কা, এটা হচ্ছে সমীরণ, আর ওই হচ্ছে গাবলুদা, আর ওইটা হচ্ছে ঝুলছে প্রিয়াঙ্কা মানে প্রিয়াঙ্কা ল, আর ওটা হচ্ছে দেবাঞ্জন। আর ওই হলো আমাদের অর্ণা, যে দোলায় দুলতে ব্যস্ত, আর ওটা হচ্ছে অর্ণার মা অন্বেষা, আর এইটা হচ্ছে রাহুল মানে অর্ণার বাবা। আর এদিকে রাজা বৈশাখীকে তো তোমাদের কারোরই চিন্তা বাকি নেই, এরা বলতে গেলে আমাদের ব্লগের রেগুলার মেম্বার। আর আমার গিন্নি শুভ্রাকে তো তোমরা সবাই চেনো, ওর ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। আর এই হলো প্রেম মানে মোমোর বাবা, আর এই হলাম আমি, যে এতক্ষণ ধরে তোমাদের মাথা খাচ্ছি ভুলভাল বকে। তো চলো এবারে ভরা দুপুরে সমুদ্রের রূপটা একটু দেখে আসা যাক। আচ্ছা, যারা কখনো মৌসুমী দ্বীপে আসোনি তাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই যে তোমরা হুক্কা, তারপরে বিভিন্ন ধরনের হার্ড ড্রিঙ্ক দেখতে পাচ্ছ, এই ব্যাপারটা কিন্তু এখানে খুবই কমন। বেশিরভাগ লোকজন কিন্তু এখানে এই ধরনের আনন্দগুলো করতেই আসে। তাই একটু সাজেস্ট করবো, যদি ফ্যামিলিতে কোনো বয়স্ক বাবা মা থাকে যাদেরকে তোমরা এইসব ধরনের জিনিসপত্র দেখাতে চাও না, বা ছোটো বাচ্চা থাকে, তাদেরকে এখানে না আনাটাই বেটার হবে। তো সি বিচের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, একবারে কাদায় ভর্তি, আর সমুদ্রে চলে গেছে সেই কোন 7 হাত দূরে। তাও চলো একটু চেষ্টা করে দেখা যাক কোনোভাবে যদি একটুখানি সমুদ্রে নামা যায়।
তো এখান থেকে সি বিচে নামার রাস্তাটা যতটাই ভয়ানক, সি বিচে নেমে যাওয়ার পরেও কিন্তু রাস্তাটা ততটাই ভয়ানক হতে চলেছে। দেখতে পাচ্ছ কিরম কাদায় ভর্তি। কাজেই সি বিচে ঘোরার প্ল্যানটা ক্যান্সেল করে আমরা ভাবলাম একটু ঘুমিয়ে নেওয়া যাক। দুপুরে ভাত ঘুম দেওয়ার পর দরজা খুলে যখন এই ভিউটা দেখতে পেলাম, জাস্ট মনটা খুব খুশি হয়ে গেল। আর ইভিনিং স্ন্যাক্স হিসেবে পেয়ে গেলাম এক ঠোঙা মুড়ি আর পেঁয়াজি। চাও ছিল, কিন্তু আমরা তো গিয়ে খেতে হয়েছিল। এখানে সন্ধ্যাবেলা বারবিকিউয়ে অপশান ছিল, তাই জন্য আমরাও নিয়ে নিয়েছিলাম। দাম পড়েছিল পার কেজি 450 টাকা করে। আর আমরা 10 জনের জন্য 2 কিলো চিকেন নিয়ে নিয়েছিলাম। 1 কেজি চিকেনে মোটামুটি 15 থেকে 16 পিস মতন ছিল, আর সুন্দর করে স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছিল। যতক্ষণ না আমাদের চিকেন রেডি হচ্ছিল, আমরা এখানে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে সব থেকে 2টো বাচ্চা খুব বেশি মজা করেছে। এখানে অনেককে দেখছিলাম চিকেন বারবিকিউয়ের সাথে ড্রিঙ্ক আর হুক্কা এনজয় করতে। তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে হুক্কার প্রাইস 300 থেকে স্টার্ট হচ্ছে। যাই হোক, আমাদের চিকেন বারবিকিউ চলে এসেছে, আমরা এনজয় করতে থাকি। আর এখনও অবধি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাথে সাবস্ক্রাইবটাও করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো মশলাদার কাবাব আর তার সাথে বাংলা, হিন্দি, ভোজপুরি সব ধরনের ঢিনচাক গানের সাথে এই ভদ্রলোকদের নাচটা আমরা বেশ এনজয় করছিলাম। সেই সন্ধ্যে 6টা থেকে শুরু করে রাত 10টা অবধি বড় বড় ডিজে বক্সে বেশ জোরদার আওয়াজে মিউজিক তো এখানে বাজতেই থাকছে, তার সাথে এইসব ভদ্রলোকেদের নাচ গান। তো ভাবলাম যে নাচ গান করার জন্য কি শুধু ড্রিঙ্ক করতে হবে, তা না করেও তো নাচ করা যায়। তাই আমরাও স্টার্ট করে দিলাম নাচ গান করা। নাচের মাঝখানে কিন্তু একটু সাবধান থাকতে ভুলো না বন্ধুরা, তার কারণ দেখবে কোথায় অচেনা লোক তোমাদের গ্রুপের মাঝখানে এসে ঢুকে গেছে, ঠিক এই ভদ্রলোকের মতো। তো তোমাদের সবাইকে আমাদের একটাই সাজেশন যে তোমরা নিজেদের মতো করে ড্রিঙ্ক করো, স্মোক করো বা যে ধরনের নেশা করো না কারো, নিজেদের আনন্দ নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখো। অন্য কারো ডিস্টার্বের কারণ একেবারেই হয়ে ওঠো না, আর অন্য কাউকেও নিজেদের ডিস্টার্বের কারণ হয়ে উঠতে দিও না। তো যাই হোক, আনন্দ করতে করতে কখন যে 9টা বেজে গেছিলো খেয়ালই ছিল না। আর এদিকে এত নিচে খুব খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা বসে গেছিলাম আমাদের ডিনার নিয়ে। তো এই হচ্ছে সেই বিখ্যাত মাটন ডিনার, যেখানে 4 পিস মাটন আর তার সাথে আলু দেওয়া হয়েছিল। টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদিও আমি মাটন নিইনি, আমি নিয়েছিলাম চিকেন, কারণ চিকেনে ওরা আনলিমিটেড দিচ্ছিল। আর তার সাথে আমি ভাতও খাইনি, রুটি নিয়েছিলাম। তো কম্বিনেশন এরম ছিল, শুভ্রার ছিল মাটন আর ভাত, আর আমার ছিল রুটি আর চিকেন। তো আজ আর বেশি কথা না বাড়িয়ে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ি। দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। সকাল হতে না হতেই আমাদের হাতে চলে এলো খেজুরের রস, যেটার দাম ছিল পার গ্লাস 15 টাকা করে। আর সেটা অবশ্যই শীতকালেই পাওয়া যাবে। এরপর আমরা চলে এলাম সোজা ব্রেকফাস্ট করতে। যে মুড়ি খাবে মুড়ি, না হলে লুচি আর আলুর তরকারি আর ডিম সিদ্ধ। খাওয়া দাওয়ার পর খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, আর লাকিলি দেখলাম একটা দাদু ঘরে বসানো দই আর ঘি নিয়ে চলে এসেছে। 1 ভাঁড় দইয়ের দাম ছিল 20 টাকা, আর ঘিয়ের দামটা খুবই কম বলছিল। তাই ভুল করেও এখান থেকে ঘি নিতে যেও না, আমরা নিয়ে ঠকেছিলাম। ঘরে নিয়ে এসে দেখলাম এখানে ঘি কম, ডালটা বেশি ছিল। কাল থেকে যেমনটা তোমরা দেখলে যে সি বিচের অবস্থা এতটাই খারাপ যে আমরা সমুদ্রে কোনোভাবে নামতে পারলাম না। তাই মৌসুমী দ্বীপ থেকে বেরিয়ে আসার আগে শেষবারের মতো আমরা যে সমুদ্রে একবার পাটাকে ভিজিয়ে নিলাম। তাই তোমাদেরকে একটা কথা সাজেস্ট করবো যে তোমরা যদি শুধুমাত্র আনন্দ ফুর্তি না করে যদি একটু সমুদ্রের মজা নিতে চাও বা একটু সি বিচের মজা নিতে চাও, তাহলে এই ক্যাম্পটাকে অ্যাভয়েড করে এমন কোনো ক্যাম্প চুজ করো যেখান থেকে সি বিচটাকে প্রপারলি অ্যাক্সেস করা যায়।
তো সবাই মিলে মৌসুমীদ্বীপকে বিদায় জানিয়ে ঠিক যেমনভাবে এসেছিলাম তেমনভাবেই আমরা বাড়ির পথে ফিরে চললাম। কিন্তু নদী পার করার পর বাকি রাস্তাটা একটু আমরা অন্যভাবে ফিরেছি। মানে পাতিবুনিয়ার ঘাটে ফিরে এসে আমরা সেখান থেকে টোটো না ধরে 10 টাকা দিয়ে মোটর ভ্যান ভাড়া করে চলে এলাম সবার ফার্স্টে 10 মাইলের মোড়ে। সেখান থেকে আমাদের প্ল্যানিং ছিল যে বকখালি থেকে কলকাতা যাওয়ার যে ডাইরেক্ট বাসগুলো পাওয়া যায় তার মধ্যে কোনো একটা ধরে নেওয়ার। যদিও সেটা আসার আগেই বকখালি থেকে কাকদ্বীপ যাওয়ার বাস পেয়ে যাওয়াতে আমরা সেই বাসে উঠে পড়লাম, আর এই বাসে ভাড়া নিয়েছিল 30 টাকা পার হেড করে। আর কাকদ্বীপ পৌঁছতে আমাদের সময় লেগেছিল মোটামুটি 45 মিনিটের মতো। আর কাকদ্বীপ বাস ডিপো থেকে আমরা পেয়ে গেছিলাম ধর্মতলা যাওয়ার সরকারি বাস, যেটা ছাড়ার টাইম ছিল দুপুর 2টোর সময়, আর আমাদের থেকে ভাড়া নিয়েছিল 70 টাকা বেহালা চৌরাস্তা অব্দি যেতে। তো বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আমাদের মৌসুমীদ্বীপের ভিডিও। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা ফলো করে দিও। বাই বাই।